নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। প্রথম 10-এ না থাকতে পারলেও জেলার মুখ উজ্জ্বল করেছে কৃতীরা। প্রতিকূলতা সত্ত্বেও হার না মানার লড়াই। জলপাইগুড়ি 4 প্রতিবন্ধী পড়ুয়ার সাফল্যের খবরে খুশির হাওয়া জেলা জুড়ে। স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবি। পথ অবরোধে সামিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। এবার আসছে বিস্তারিত সংবাদ। এবারে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর 677 পেয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের মুখ উজ্জ্বল করল জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা সমৃদ্ধ রায়। সে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। এবার জলপাইগুড়ির জেলা স্কুলে মোট 115 জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 109 জন পাশ করেছে, এমনটাই বিদ্যালয় সূত্রে খবর। তার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ। তার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা রয়েছে। বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। সমৃদ্ধের এবারে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরে প্রথম ভাষা 93, দ্বিতীয় ভাষা 94, গণিতে 97, ফিজিক্যাল সায়েন্স 97, লাইফ সায়েন্স 99, ইতিহাসে 97, ভূগোলে 100, মোট 677 নম্বর পেয়েছে। এ বিষয়ে সমৃদ্ধ বলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে। 677 পেয়েছি। আশা এরকমই ছিল, মানে যা পেয়েছি +-5 এর মতোই আশা করেছিলাম, এই রেঞ্জেই পাবো ভেবেছিলাম। হ্যাঁ, পড়াশোনা এমনি স্কুল যেতাম, আর হচ্ছে সন্ধ্যাবেলা যেটুকু পড়া ওইটুকু। হ্যাঁ, মানে বিশেষ কোনো প্রপার একদম নিয়মের মতো কোনো কিছু ছিল না। কি করতে ভালো লাগে? এমনি হচ্ছে খেলাধুলা, মানে মাঝে মধ্যে বিকালে মাঠে খেলতে যেতাম, খেলাধুলা, খেলা টেলা দেখা টিভিতে মাঝে মধ্যে। হ্যাঁ, গল্পের বই তো আছে, সেটা স্বাভাবিক। হ্যাঁ, ভালোই লাগছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। অপরদিকে বাবা শুভ্রজিৎ রায়, মা নমিতা বিশ্বাস জানিয়েছেন, স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ। আগামীতে আরো ভালো ফল করুক সমৃদ্ধ, এমনটাই চান তারা। আমার মানে ভালো হলেও আমার প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, কারণ আমাদের ধারণা ছিল যে 10মের মধ্যেও ঢুকবে স্ট্যান্ডে। জেলা স্কুলের যে ট্র্যাক রেকর্ড আছে প্রিভিয়াস, তাতে যারা যারা এই টেস্টের নাম্বারগুলো পায় তাদের 8-10 করে বেড়ে যায়। ওর তো র্যাঙ্কের থেকে 7 কম আছে, ওর টেস্টে 678 পেয়েছিল। জেলার যে প্রিভিয়াসলি যা দেখা গেছে, প্রতি বছরই 8-10 করে বাড়ে যারা প্রথম দিকে থাকে। এবার সেটা হলো না। আর যেটা আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলায় নাম্বারটা খুবই কম এসছে। টেস্টে 98 ছিল বাংলায়, সেটা 93 এসছে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ওর 100 পাওয়া উচিত, সেটা 97 এসছে। এ দুটোতে আমরা স্কুটনি করব ভেবেছি। হ্যাঁ, রেজাল্ট করেছে, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। ও নিজের মন মতোই পড়তো, আমি একটু পাশে থাকতাম, ওইটুকুই। তার একটু ঘরে থেকে একটু দেখা আর কি। আর পড়াটা টোটালি নিজের থেকেই করেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে, ভবিষ্যতে ও চাচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য। ওভাবেই এগোচ্ছে, সব টিচারদের কাছে পড়ছে, শুরু করে দিয়েছে পড়া। হ্যাঁ, সব সাবজেক্টেরই টিচার রেখেছি। মাধ্যমিকের রেজাল্ট আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে মোটামুটি ভালোই হয়েছে, যদি আমরা র্যাঙ্ক পাইনি। আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ রায়, তার প্রাপ্ত নম্বর 677, এবং অর্য দাস পেয়েছে 669, আর তার সঙ্গে এরা যুগ্মভাবে পেয়েছে, আরেকজন পেয়েছে সেটা 669, পৌলস্ত্য চক্রবর্তী। আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল 115 জন। 115 জনে
109 জন সফল হয়েছে, 6 জন সফল হতে পারেনি। আর অ্যাবাভ 600 পেয়েছে 16 জন, অ্যাবাভ 650 পেয়েছে 10 জন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রকাশিত হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জলপাইগুড়ি শহরে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 672, বাংলায় 96, ইংরাজিতে 86, অঙ্কে 99, ভৌত বিজ্ঞানে 99, জীবন বিজ্ঞানে 97, ইতিহাসে 95 এবং ভূগোলে 100 পেয়েছে সে। স্নেহাকে নিয়ে বিদ্যালয়ের সহপাঠীদের উল্লাস চোখে পড়ার মতো। স্নেহা শুধু পড়াশুনোই করে না, পাশাপাশি সে আঁকতেও অত্যন্ত ভালোবাসে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ইচ্ছা প্রকাশ করেছে স্নেহা। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় 680 পেয়েছিল। আমি পেয়েছি হচ্ছে 672। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে 680 বা তার উপরে পাবো, তো একটু কমে গেছে মার্কস। বাংলায় হচ্ছে 96 পেয়েছি, ইংলিশে 86 পেয়েছি। ইংলিশটা আমার মানে খুবই বেশি কমে গেছে। আর ম্যাথে পেয়েছি 99, ফিজিক্যাল সায়েন্সে 99, লাইফ সায়েন্সে 97, জিওগ্রাফিতে 100 আর হিস্ট্রিতে 95 পেয়েছি। এখন আপাতত সায়েন্স নিব, আর সায়েন্স নেওয়ার পর আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। এখনও মানে সেভাবে ভেবে দেখিনি, এখন আপাতত সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিংটা ট্রাই করব। টেস্টে ভালোই পেয়েছিলাম, 680 মতো পেয়েছিলাম, তাই এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। এদিন স্নেহার বাবা শ্যামা প্রসাদ মণ্ডল বলেন, মেয়ে নিজের চেষ্টায় ভালো ফল করেছে। ভৌত বিজ্ঞানের বাড়িতে একজন গৃহশিক্ষক ছিল। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার পাশাপাশি পড়াশোনায় সহযোগিতা করেছেন অনেকেই। এমনি ভালোই লাগছে, তবে আর একটু নাম্বার আশা করেছিলাম। তো ইংরেজি পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, একটু ইংরেজি নাম্বারটা কম এসছে। মাধ্যমিকে তো মাধ্যমিক স্তরে বাড়িতে অঙ্ক আমার কাছেই করতো, আর ওর জন্য ইংরেজি শিক্ষক রেখেছিলাম, গৃহশিক্ষক। আর কাকুর কাছে বাংলা ইতিহাস এগুলো পড়তো বাড়িতেই। আর হচ্ছে ভৌত বিজ্ঞান টিচার ছিল একজন। আর সেই সঙ্গে স্কুলের দিদিমণিরা যথেষ্ট হেল্প করেছে। না, ও আগাগোড়াই মোটামুটি একটা ওভারঅল মানে মার্কশিট মানে নাম্বার নিয়ে আর কি বড় হয়েছে আর কি, ছোট থেকেই। স্নেহার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দে ভট্টাচার্য বলেন, স্নেহা খুবই ধীর স্থির, শান্তশিষ্ট ও পড়াশোনায় বরাবরই ভালো। আচ্ছা, আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল 76 জন, পাশ করেছে 75 জন। আর আমাদের আচ্ছা এ পেয়েছে 3 জন, অর্থাৎ ডবল এ 3 জন, এ প্লাস 4 জন, এ পেয়েছে 22 জন, বি প্লাস 24 জন, বি 12 জন, সি 10 জন, একটি মেয়ে রিটেইন হয়েছে। পরীক্ষা দিয়েছে, 75 জন পাশ করেছে, একটি মেয়ে ব্যর্থ হয়েছে। 672 স্নেহা মণ্ডল পেয়েছে। মেয়েটি খুব ধীর স্থির। ক্লাস 9 পর্যন্ত ওর কোনো প্রাইভেট টিউটর ছিল না। ক্লাস 10-এ ওঠার পরে ইংরেজি আর ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 জন মাস্টারমশাই রাখা হয়েছিল, টিউটর রাখা হয়েছিল। আগ্রহী, কথা শোনা, ভালো মেয়ে। ও আমি তো শেষের দিকে ইতিহাস পড়াতে পারতাম না, কিন্তু আমার কাছে এসে এসে ওর যা যা কোয়ারিজ সেগুলো কিন্তু মিট আপ করতো। অন্য একজন পড়াতেন, তার বাইরে গিয়ে ও আমার কাছে এসে ও কোয়ারিগুলো মিট আপ করতো। আমি মাঝে সাঝে হয়তো ওকে দেখে দিতাম। আর ও পড়াশোনাটা করতো আর কি, ওই যেটা মোবাইলের টান আজকাল বাচ্চাদের সর্বনাশের কারণ, ওর ওইটার প্রতি বোধহয় আকর্ষণটা একটু কম আছে। বলার একটাই কথা যে সারা বছর একটা প্যারিটি মেনটেন করে পড়াশুনো করলে পরে রেজাল্ট ভালো হবেই। একমাত্র পড়াশুনো কেন্দ্রিক জীবনই যে খুব কাম্য তা না, সমস্ত কিছু মিলিয়ে একটা সুস্থ সুন্দর মানুষ সবার আগে তৈরি হও। তোমরা একটা সুস্থ মানুষ, তারপরে পড়াশোনাটা ভালো করে করো, তাহলে সবই এগোবে। উনি তখন আর কারো বাবা মাকেও চিন্তা করতে হবে না, আর স্কুলের দিদিমণি মাস্টারমশাইদেরও চিন্তা করতে হবে না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পায়নি জলপাইগুড়ি, তবে সার্বিকভাবে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ফলাফল বেশ ভালো হয়েছে, এমনটাই জানালেন প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু। তিনি জানান, বিদ্যালয়ের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 180 জন। এর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 50 জন ছাত্র। সর্বোচ্চ নম্বর পেয়েছে সোহম দাস, তার মোট প্রাপ্ত নম্বর 666। করোনা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের উপরে পড়াশোনায় কিছুটা প্রভাব পড়েছে, সেই কারণে সম্ভবত জলপাইগুড়ির মেধা তালিকায় আসতে পারেনি। তবে আগামীতে এই সমস্যা দূর করে নিশ্চয়ই জেলা থেকে আরো ভালো ফল হবে বলেও আশাবাদী তিনি। রেজাল্ট এমনি তুলনামূলক খুব ভালো, কারণ আমাদের রেগুলার 180 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 180 জনই পাস করেছে, অর্থাৎ সবাই পাস করেছে। হাইস্ট মার্কস পেয়েছে আমাদের সোহম দাস 666, 666। আর এমনি প্রথম বিভাগে আমাদের নিয়ার অ্যাবাউট 50 জন। সার্বিকভাবে দেখা যাচ্ছে জলপাইগুড়ি যে শহরগুলো যে স্কুল রয়েছে সেক্ষেত্রে রেজাল্ট সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কি বলবেন? করোনা পরবর্তীকালে আমাদের শহর তথা রাজ্য তথা দেশের মধ্যে একটা বাচ্চাদের একটু পড়াশোনার প্রতি অমনোযোগিতা লক্ষ্য করা গেছে বিগত দিনগুলিতে, তবে আশা করি সামনে নিশ্চয়ই এরা উত্তরণ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রকাশিত হয়ে গেল মাধ্যমিকের ফলাফল, তবে এবার জলপাইগুড়ি জেলা থেকে প্রথম 10-এ কেউ স্থান পাননি। এখনো পর্যন্ত পাওয়া খবরে জেলার মাল মহকুমার সম্ভাব্য প্রথম ক্রান্তি ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের ছাত্র অনির্বাণ মিস্ত্রি 670 নম্বর পেয়েছে সে। অনির্বাণ আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়তে চায়। অনির্বাণের বাবা পেশায় একজন শিক্ষাকর্মী এবং মা অঞ্জনা কীর্তনিয়া ICDS এর সুপারভাইজার। অনির্বাণ জানিয়েছে, রেজাল্ট হাতে পেয়ে সে ভীষণ খুশি। এই সাফল্যের পিছনে বাবা মা, এমনকি স্কুল শিক্ষক শিক্ষিকা ও গৃহ শিক্ষকের অবদান রয়েছে বলে জানিয়েছে সে। গভর্নমেন্ট মডেল স্কুল মাল। আচ্ছা, কত নাম্বার পাইছো? 670 সায়েন্স। অনেকটাই খুশি লাগছে। সব স্কুলের টিচার, তারপরে প্রাইভেট টিচার পড়াতে ছিল, আর সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার বাবা। বললাম, আজকে আপনার ছেলে এত ভালো রেজাল্ট করছে, কি বলবেন? হ্যাঁ, রেজাল্ট করছে মোটামুটি ভালোই লাগছে। কতটা খুশি? যথেষ্ট খুশি। কি নিয়ে পড়াতে চান? আপাতত সায়েন্স নিয়ে পড়বে, তারপরে চিন্তা ভাবনা করবে কি নিয়ে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে সকাল থেকে অধীর আগ্রহে, খানিক ভয়ে, উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনের সামনে অপেক্ষা করেছিলেন লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন সকাল 9টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফল ঘোষণায় হতাশ হতে হয় জলপাইগুড়িবাসীকে। কারণ প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা করতে পারেনি জলপাইগুড়ি জেলার কোনো পড়ুয়া। তাই সকাল থেকেই কিছুটা হলেও মন খারাপ জলশহরের বাসিন্দাদের। কিন্তু বেলা বাড়তেই প্রকাশ্যে এলো জলপাইগুড়ির 4 প্রতিবন্ধী পড়ুয়ার সাফল্যের খবর। বিদ্যা সরকার, রিক সরকার, সায়ন্তনী রায় এবং পায়েল রায় 4 জনেই জন্ম থেকেই মূক ও বধির, কিন্তু তাদের প্রাপ্ত নম্বর 190, 227, 184 এবং 228। নম্বর যাই হোক না কেন, জন্ম থেকেই নিজেদের মতো করেই লড়াই চালিয়ে যাচ্ছে এরা। বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর অসীম ইচ্ছা যে, আর এতেই খুশির আমেজ শহর জুড়ে। এ যেন খরার মধ্যেও এক চিলতে বৃষ্টি। জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাসিন্দা রিক সরকারের এই সাফল্যে খুশি তার মা এবং পরিবার। অন্যদিকে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির বাসিন্দা বিদ্যা সরকারের বাড়িতে উৎসবের মেজাজ। তবে এখনও অনেকটা পথ লড়ে যাওয়া বাকি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ হতে চায় বিদ্যা। শত প্রতিকূলতা সত্ত্বেও হার না মানার লড়াই চালিয়ে যাচ্ছে এদের প্রত্যেকে। খবর ছড়িয়ে পড়া মাত্রই লড়াইকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ জলপাইগুড়িবাসী। খুশির আমেজ শহর জুড়ে। ও কানে শোনে না আর এসে কথা বলতে পারে না। পাস করেছে? হ্যাঁ, পাস করেছে। মাধ্যমিক পরীক্ষা দিল। কত নাম্বার পেয়েছে? এই তো 190। 190। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে।
মানে মেয়ে তো এত লড়াই করে এক কথা অনেক কষ্ট করছি। মেয়ের এই সাফল্য একই মেয়ে? এক মেয়ে এক ছেলে। এরপরে কি পড়াশোনা করাবেন? হ্যাঁ পড়াবো, খুব ইচ্ছা ও বড় হয়ে মানে চাকরি করবে। চাকরি করবে ইচ্ছা? পুলিশ হওয়ার খুব শখ। পুলিশ হওয়ার। কত নম্বর পেয়েছে বলে? 190। কোন স্কুলে পড়াশোনা করতো? এই অরবিন্দ মাধ্যমিক স্কুলে। পিঙ্কি সরকার। আপনার ছেলে কি সমস্যা? আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না। কত বছর? জন্মের থেকে। মাধ্যমিক পরীক্ষা দিল? হ্যাঁ। নাম্বার কত পেয়েছে? নাম্বার ভালো পেয়েছে, 227 পেয়েছে। কোন স্কুলে পড়তো? সোনাল্লা স্কুলে। এই যে লড়াই করে নাম্বার, কি বলবেন? আমি খুব খুশি, এতে আমি খুব খুশি যে আমার ছেলে মানে এইটুকুর মধ্যে যে পড়াশোনা করে যে ওইটুকুন নাম্বার আনতে পারছে, এর জন্য আমি খুব খুশি। মানে আর বেশি চাহিদা নেই, মানে পাস করেছে এটাই আপনার খুশি? হ্যাঁ, আর কি বলবো, আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না, কিন্তু এইটুকুন যে পাইছে এইটাই আমার কাছে অনেক খুশি, আমি অনেক আনন্দের। স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত স্বামী শাহিদুল হক সহ পরিবারের সকলেই পলাতক, এমনটাই খবর। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকলকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ির মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনপাড়ায় ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার গ্রামবাসীরা একজোট হয়ে জলপাইগুড়ির হলদিবাড়ি রোডের বেরুবাড়ির রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। অভিযুক্তের ছবি এবং ব্যানারে তার নাম লিখে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। গ্রামের অসংখ্য মহিলা এদিনের আন্দোলনে সামিল হন। এদিকে পথ অবরোধের জেরে একাধিক ছোট বড় গাড়ি আটকে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ক্ষিপ্ত গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এরপরে আন্দোলন থেকে সরে আসেন গ্রামবাসীরা। সোমবার শহীদুরের বাড়ি শোয়ার ঘর থেকে স্ত্রী আয়েশা খাতুনের দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, অভিযুক্ত স্বামী শহীদুল আয়েশাকে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়ে গিয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য যোগেন্দ্রনাথ সেন বলেন, বিষয়টা হচ্ছে খুনটা হয়েছে, খুনের আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি। প্রশাসনিকভাবে পুলিশই সেই ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি। হয়রাস এলাকার মানুষ যেটা দেখেছে যে আসামিরা অবাধে বাজারঘাট করছে। এইটা এলাকার মানুষের কাছে এইরকম একটা লক্ষ্যজনক ঘটনা, এত মানে খারাপভাবে মহিলাটাকে খুন করা হয়েছে, সেই কারণে মানুষের এই ক্ষোভটা আগুন হিসাবে আজকে প্রতিফলিত হচ্ছে। যার জন্য ওরা তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ এখানে দলমত নির্বিশেষে মহিলা সমস্ত মানুষ এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য এখানে রাস্তায় এরা দাঁড়িয়েছে। পুলিশকে, প্রশাসনকে অন্তত এলান করা যে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা, যে আপনারা আসামিদের এইভাবে অবাধে ঘুরে না বেড়ে আসামিদেরকে খাঁচায় তুলুন। ঠিক এই স্বতঃস্ফূর্ত আজকে এই প্রতিবাদটা এলাকার মানুষ দিচ্ছে। আজকে এখানে পুলিশ এসেছে, পুলিশ প্রশাসন যেটা এই এলাকার মানুষকে আশ্বস্ত করার জন্য বলল যে আমরা সর্বোচ্চ 3 দিন সময় নিচ্ছি, আসামিকে আমরা খাঁচায় তুলব এবং হয়তো আমাদের 3 দিনও সময় লাগবে। মানুষ এটার উপরে মেনে নিল। পরবর্তীকালে যদি পুলিশের এই গাফিলতি আবার যদি তৎপরতা না থাকে, পরবর্তীকালে আমাদের এই পাবলিকের সাথে আমাদের এলাকার ওই পঞ্চায়েত আমি নেতৃত্ব দিয়ে আমাদের এলাকার মানুষকে বলছে আইনি পথে আন্দোলন সংগ্রাম ঘটনার উপরে আমাদের করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএস, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in।
বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান। রাতের অন্ধকারে বাগানে কর্মবিরতির নোটিশ জারি করা হয়েছে বাগান কর্তৃপক্ষের তরফ থেকে, যার ফলে কর্মহারা তোতাপাড়া চা বাগানের প্রায় 850 জন চা শ্রমিক। বিশেষ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসাবে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই সঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হলো বলে অভিযোগ তুলেছেন, তারা দ্রুতই বাগান খোলার দাবিতে সরব হন। বাগান শ্রমিকদের অভিযোগ, পিএফ গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের ত্রিপাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়, ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত 27 এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশের বানারহাট থানায় গিয়ে অবস্থান বিক্ষোভেও সামিল হতে দেখা যায়। এরপরে বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলে সেখানের মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তারা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন, সেটা এদিন দেওয়া হয়। তারপরে রাত্রিবেলায় কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়। পুলিশ প্রশাসনকেও তাদের সিদ্ধান্তের কথা মালিক পক্ষ জানিয়ে দিয়েছেন বলে খবর। नहीं मिल रहा है, ना जल का सुविधा मिल रहा है, ना कुछ दवाई बीरो भी कुछ भी नहीं हो रहा है। बागान में केवल एम्बुलेंस भी नहीं दे रहा है। केवल हम लोग को बागान में केवल काम तालाब भी ठीक से नहीं दे रहा है। तालाब केवल भरसा ग्रेजुएटी जब मांगने जाता है तभी देता है पैसा सबको, तालाब सबको अपने से कभी नहीं देता है। ये लोग केवल अपने मनमानी में ही रहता है। केवल तो बागान 850 लेबर 850 लेबर यहाँ पर श्रमिक है, यहाँ पर काम करने वाला, वो सबका अभी क्या करना पड़ेगा? बंद करके बहुत आदमी सबको पता भी नहीं है अभी बागान बंद है। अचानक ऐसे बंद करके चला गया। प्रॉब्लम था यहाँ पर, किस लिए बागान बंद हो गया, क्या मालूम है? देखिए, इससे पहले हम लोग 26 तारीख को एक वार्तालाप हुआ था पेमेंट के लेके, और यहाँ टावर के लेके सारा वर्कर इसके कारण टावर को लेके अक्रोश हुआ। और उस दिन मैं हम लोग का जो मालिक है और मैनेजर वो बुलाया था पेमेंट के लेके कि पेमेंट हम लोग को 4 तारीख करेगा बोल के बोल रहा था। वर्कर का 3 पेमेंट ड्यू था, 3 तो फोरनाइट ड्यू था, लेकिन वर्कर का पेमेंट नहीं दे के और पेमेंट चांस मांग रहा था बढ़ाने के लिए। तो वर्कर बोला हम लोग को पेमेंट चाहिए, तो पेमेंट यही वार्तालाप हुआ। उसके कारण से मालिक खुद बोला के हम लोग मालिक से बात किया, जो फाइनेंस है उससे बात किया। उसने बोला कि हम पेमेंट कल देगा बोल के जबान दिया वर्करों को। जबान देने के बाद में बोला कि कल पेमेंट कर देगा, अगर हम नहीं करेगा तो कल मेरा घर आएगा, ऐसा बोला था। लेकिन कल सवेरे होते हुए मालिक हम लोगों को बोल रहा है पेमेंट नहीं होगा। तो इसके लिए मालिक जब जबान दे के गया वर्करों को तो पेमेंट तो करना चाहिए। इसीलिए मजदूर आक्रोश हुआ वर्कर और थाना तक दिया। वहाँ थाना में जाके प्रशासन से वार्तालाप हुआ। वार्तालाप होने के बाद में हम लोग आया और वहाँ से प्रशासन से पूछा मालिक कब का पेमेंट कर रहा है। तो वहाँ मालिक ने बोला कि हमारा 30 तारीख को पेमेंट होगा, एक शुक्र नहीं तो शनिवार को होगा बोल के ऐसा बोला। तो हम लोग आने के बाद में अपना गांव में बागान में अशांति ना करे, अच्छा से काम करे बोल के हम लोग सोचा। उसके बाद में आने के बाद में हम लोग यहाँ शांति बनाए रखा, कुछ भी नहीं हुआ। लेकिन कल 30 तारीख को पेमेंट देने के बाद में रात को 8 बजे रात नोटिफिकेशन निकलता है कि बागान बंद, सस्पेंड नोटिस दिया गया है कि बंद हो। तो हम लोग तो चिंता फिक्र करने लगा कि हमारा गार्डन, जब हम लोग कुछ नहीं किया तो बागान बंद, कारण क्या है? चिंता फिक्र में अभी तक पड़ा है हम लोग। अब आगे का रणनीति जब हम लोग चारों यूनिट बैठेंगे तभी कुछ पता चलेगा। अमित बणिकेर रिपोर्ट, एबी न्यूज। রাজগঞ্জ থানার পুলিশের তরফ থেকে পথ চলতি মানুষের মধ্যে ওআরএস এবং পানীয় জল বিতরণ হলো। তীব্র দাবদাহ থেকে বাঁচতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের তরফ থেকে ওআরএস এবং পানীয় জল বিতরণ করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে পুলিশের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম এবং বেলাকোবায় পথ চলতি মানুষ সহ গাড়ির চালক ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে ওআরএস এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হলো। রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে এখন প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশ কর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। প্রায় 600 জনকে পানীয় জল এবং ওআরএস বিতরণ করা হলো।
দেখুন, আপনারা তো জানেন যে প্রায় 35 ছুঁই নর্থ বেঙ্গলে, সাউথ বেঙ্গলের তুলনায় একটু আরামেই আছি। তো পুলিশের ডিউটিও আপনারা জানেন, স্পেশালি আমাদের ট্রাফিক ভাইদের ডিউটি। ট্রাফিক ভাইরা যারা করছে সারাদিন রোদের মধ্যে, এবং পথচারীরাও যারা যাচ্ছে, এই যাতে তারা সুস্থ থাকে এই মঙ্গল কামনা করছি, এবং তারা ডিউটিতে সবসময় সজাগ থাকে। এই জন্য কিছু আমরা প্রায় 600 ওআরএস এবং জলের বোতল বিলি করলাম, ট্রাফিক ফোর্সদের দিলাম, অফিসারদের দিলাম, এবং রাজগঞ্জ থানার পক্ষ থেকে জেনারেল পাবলিক যারা এই রোদের মধ্যেও কাজে যাচ্ছে তাদেরকেও কিছু আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমাদের মেনলি উদ্যোগটা নিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, উনি জলপাইগুড়ি থেকে এসে এই ব্যবস্থাটা করেছেন আর কি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সেরিব্রাল স্ট্রোক, লেখক দীপায়ন চক্রবর্তীর পথের কাঁটা হতে পারেনি। মনের অদম্য প্রচেষ্টায় তিনি এগিয়ে গিয়েছেন। তার দ্বিতীয় গল্পের বই টিনটেড আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে হয়ে গেল এক অনুষ্ঠান। জলপাইগুড়ির এই কৃতি লেখকের বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শহরের সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। লেখক দীপায়ন চক্রবর্তী তাঁর এই জার্নি এবং সাহিত্য রচনা প্রসঙ্গে বলেন, এই লড়াইয়ের সহযোদ্ধা তাঁর স্ত্রী শ্রাবণী চক্রবর্তীও। হয়তো অনেকই প্রকাশ হয়। এবার আমার হাজব্যান্ড দীপায়ন যেই সিচুয়েশনে বইটা লিখেছে, ওর একটা সিভিয়ার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, এবং তার জন্য ওর হাঁটা চলার ডিফিকাল্টি আছে। ওর সবগুলো আঙুল কাজ করে না। ও শুধুমাত্র ওর লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে, ওটা দিয়েও টাইপ করে ও বইটা পুরো লিখেছে আর কি। এবং ওর এই যে জার্নি, এই যে যুদ্ধ, সেটা খুবই প্রশংসনীয় বলবো এই কারণেই যে এতখানি শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সমস্তটাই রয়েছে এর মধ্যে। এবার এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও ও একটা বই লিখেছে, এবং সেটা ইংরেজি ভাষাতে। তার জন্য আমি ওর স্ত্রী হিসেবেও গর্ব অনুভব করি এই জন্য যে এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও বইটাও কমপ্লিট করতে পেরেছে। আমি থেকেছি, আমার মেয়েও ছিল সাথে। ওর আমার মেয়ের নাম রম্মানী। ওর বাবাকে যথেষ্ট হেল্প করেছে বইটা লেখার ব্যাপারে, ডিজিটাল সাহায্য যেটাকে বলে। আর বাকিটা তো সবটাই ওর। সেটারই একটা বই প্রকাশ অনুষ্ঠান এখানে হচ্ছে আর কি। বইটির নাম হচ্ছে টিনটেড। এটা দীপায়নের এটা 3 নম্বর বই। প্রথম বইটা প্রকাশ হয় সেটা একটা উপন্যাস ছিল, নভেল। ও পুরোটা ইংরেজি ভাষাতেই লেখে। সেটার নাম হচ্ছে প্রথম বইটার নাম ছিল দ্য সেটা 2018 সালে প্রকাশ পেয়েছিল। তারপরে আর একটা সেকেন্ড বই হয়, সেটা একটা অ্যান্থোলজি, অনেকগুলো শর্ট গল্প ছিল, তার মধ্যে ওর গল্পটাও সিলেক্ট হয়েছিল। সেটা প্রকাশ পেয়েছিল 2022 সালে, এবং এটা ওর 3 নম্বর বই। কি বিষয় কি আছে? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রাপ্তি রায়, দেবশ্রীকা লালা, সংযুক্তা বণিক, ত্রম্বিকা দেব, বিশাখা শর্মা, রাগেশ্রী বৈশ্য, লাবণী মণ্ডল, এগুলি কেবলমাত্র কিছু মহিলার নাম নয়। সকালেই গতানুগতিক জীবনের বাইরে গিয়ে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারকে ভালোবেসে নিজের মানসিক শারীরিক ক্ষমতাকে যাচাই করতে সম্প্রতি পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুর লক্ষ্যে। পিঠে কমবেশি 12 থেকে 15 কেজি ওজনের রুকস্যাক, পুরো পথটাই 4 দিন ধরে পায়ে হেঁটে তবে সফলভাবে ট্রেকটি সম্পন্ন করে ফিরে এসেছেন জলপাইগুড়ি। 20 এপ্রিল দার্জিলিংয়ের প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত মানেভঞ্জাং থেকে হাঁটা শুরু করেন তারা। টুমলিং কালপোখরি হয়ে গত 23 এপ্রিল পৌঁছে যান 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে। 24 এপ্রিল তারা নেমে আসেন শ্রীখোলা। এখানেই হাঁটার পর্ব শেষ হয় তাঁদের। হিমালয়ের বিভিন্ন নামি অনামি শৃঙ্গের পাশাপাশি সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অসাধারণ রডোডেনড্রন ফুলের সৌন্দর্য তাঁদেরকে মোহিত করেছে। এই ট্রেকে সর্বমোট 50 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন তারা। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি আয়োজিত এই ট্রেকিংয়ে এই 7 মহিলা ছাড়াও ফুন্ডশোক নামগিয়াল শেরপা এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের মেন্টর পর্বতারোহী ভাস্কর দাস এ বিষয়ে কি বললেন, শোনা যাক।
নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির অ্যানুয়াল ট্রেকিং প্রোগ্রাম এবছর এপ্রিল মাসের 2024-এ সান্দাকফুতে অনুষ্ঠিত হচ্ছে। এবার খুব ইন্টারেস্টিং পার্ট যেটা এই ট্রেকের সেটা হচ্ছে যে গার্লস টিম, 9 জনের মধ্যে 7 জন গার্লস আছে। তো আমরা 20 তারিখে শুরু করেছি মানিকভঞ্জন থেকে, 21 তারিখে আমরা গড়িবাসে এসে 22 তারিখে কালপুকুরি, আজকে আমরা কালপুকুরিতে গত রাতে এসেছি, কালকে এখানে ছিলাম, আজকে আমরা সান্দাকফুতে পৌঁছাবো। প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো আছে এখন পর্যন্ত, বেশিরভাগই ফার্স্ট ট্রেকার, প্রথম হাঁটছে। তো কষ্ট হচ্ছে বাট প্রত্যেকে অন টাইম পৌঁছে যাচ্ছে ডেস্টিনেশনে এবং খুব ভালো পারফর্ম করছে। আজকে আমরা সান্দাকফু হাইস্ট সামিট যেটা 12,000 ফিট সেখানে পৌঁছাবো এবং তারপরে আমরা সেখান থেকে শ্রীখোলাতে নেমে যাব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। প্রথম 10-এ না থাকতে পারলেও জেলার মুখ উজ্জ্বল করেছে কৃতীরা। প্রতিকূলতা সত্ত্বেও হার না মানার লড়াই, জলপাইগুড়ি 4 প্রতিবন্ধী পড়ুয়া সাফল্যের খবরে খুশির হাওয়া জেলা জুড়ে। স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবি, পথ অবরোধে সামিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।